মেয়ে পালিয়ে গেছে তো কি হয়েছে? বউ ছাড়া আজ আমি ফিরবো না। বউ ছাড়া আজ আমি বাড়ি ফিরবো না। বড় মেয়ের বদলে ছোট মেয়েকে বউ সাজিয়ে বিয়ের আসনে বসিয়ে দাও। বিয়ে আমি আজই করছি আর বউ এই পরিবার থেকে নিচ্ছি। বিয়েবাড়ির শত কানাঘুষার মাঝে রাগান্বিত স্বরে এই ঘোষণা দিল শিকদার পরিবারের কনিষ্ঠ ছেলে অমিত শিকদার। অমিতের এই কথা যেন বজ্রাঘাত। সবাই নির্বাক, নিথর। কি বলে এই ছেলে? কেউ যেন বিশ্বাস করতে পারছে না। এ কেমন সিদ্ধান্ত? সবার মধ্যে এই নিয়ে কানাঘুষা দেখে অমিতের মা জাহানারা বিবি বলে, কি বলছিস তুই এসব বাবা? রাগে তোর হুঁশ জ্ঞান উড়ে গেছে নাকি? অমিতের চোখে তখন এক অগ্নি স্ফুলিঙ্গ। মাথায় একদম ঠিক আছে মা, তাহলে কি করবে? বউ না নিয়ে গিয়ে চুনকালি মেখে তবেই কি বাড়ি ফিরবে? রোহি আজ থেকে আমার কাছে মৃত। জাহানারা বিবি গুটি পায়ে হেঁটে এসে ছেলের কাঁধে হাত রাখে আর শান্ত স্বরে বলে, বাবা মাথা ঠান্ডা কর, রাগে ভুলভাল বলিস না, মাথা ঠান্ডা কর। রোহিত ছোট বোন তোর থেকে অনেক ছোট। অমিত মায়ের হাত কাঁধ থেকে জোরে ফেলে দেয়। চাবা শক্ত করে বলে, মা, এখানে আমার মাথা ঠান্ডা করার কিছু নেই। মাথা আমার ঠান্ডাই আছে। আর কোন দিক দিয়ে ওরে তোমার ছোট মনে হয়? আরে ওর থেকেও ছোট্ট মেয়ের বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়। খোঁজ নিয়ে দেখো না, ও যাদের সাথে পড়াশোনা করে ওদের অর্ধেকের বিয়ে হয়ে গেছে। গ্রামে এসবই চলে। এতক্ষণ পর্যন্ত নিজেকে ধরে রাখে আশরাফ শিকদার, অমিতের বাবা, এবার গর্জে উঠলেন। চুপ কর, জেগে পাগল হয়েছিস? এমন স্পর্ধা কোথা থেকে শিখলি? অমিত হাল ছাড়ার পাত্র না, চিকন স্বরে বলে, বলে যেও না বাবা, তোমাদের কারণেই এই গল্পের শুরু। তোমরা যদি সেদিন আমায় রোহিকে বিয়ে করার জন্য ফোর্স না করে, না হতো ওর সাথে আমার পরিচয়, আর না পড়তাম আমি ওর প্রেমে, ভালোবাসা তো দূরের কথা। ওই দিন তুমি তোমার ব্যবসায়িক পার্টনারশিপের জন্য আমায় ব্যবহার করেছিলে বলেই আজ আমায় এই দিনটা দেখতে হলো। আশরাফ শিকদার জাহানারা বিবিকে বলে, আরে বোঝাও তোমার ছেলেকে, রাগে বোধ বুদ্ধি সব হারিয়েও এখন নির্বোধ হয়ে পড়েছে। সবার মুখ থমথমে। রোহির পালিয়ে যাওয়ার খবর সবার সামনে ফাঁস হতে নেমে আসে উত্তেজনার ঝড়। এতক্ষণ চুপচাপ থাকা রোহির বাবা মোজাম্মেল মিয়া এবার মুখ খোলেন। মুখে গভীর ক্লান্তি, গলায় অপমান আর বেদনার ছাপ স্পষ্ট। অমিতের বাবার পানে চেয়ে নম্র গলেই বলে, মোজাম্মেল সাহেব। শিকদার সাহেব, আমরা জানতাম না আপনার মেয়ে এমন কাজ করবে। মুখে চুনকালি দিয়ে গেল সে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি জ্ঞানী মানুষ, নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মনের অবস্থা। কিন্তু অমিত যেটা বলছে, আমার ছোট মেয়ে তা কখনোই মানবে না। আর আমার ছেলে এখন দেশের বাইরে, সে যদি জানতে পারে সেও মানবে না। এই কথার মাঝেই অমিত তীব্র কণ্ঠে বলে ওঠে, বাবা, আমার কথাটা একটু ভেবে দেখো। এতে তোমার সম্মানও বাঁচবে, আবার আমার কথাও। এই বিয়ের সঙ্গে তোমার সম্মান জড়িয়ে আছে। আমি আজ বউ নিয়ে ফিরবো। যদি আমার কথা এদিক ওদিক হয় তাহলে তোমরা তোমাদের ছেলেকে হারাবে। পুরো বাড়ি তোলপাড়। ঘটনার অবগতি দেখে মাহতাবের স্ত্রী রুবিনা সঙ্গে সঙ্গে মাহতাবকে ফোন করে সব জানায়। রুবিনা অশ্রু ভেজা কণ্ঠে বলে, মা, বাবা, ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমি প্রায় 1 বছর ধরে সুহেল নামের এক ছেলের সঙ্গে সম্পর্কে আছি। সুহেল এখন আল আরাফা ব্যাংকের ম্যানেজার। আমি জানি আমার এই কাজে তোমরা ভেঙে পড়বে। নিজের সুখের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিলাম। এই বিয়েটা হলে আমরা কেউ সুখী হব না, তাই পালিয়ে এলাম। অমিতের প্রতি আমার কোনো ঘৃণা নেই, কিন্তু আমি ওকে ভালোবাসি না। অমিতকে বলো আমি অনুতপ্ত, ওর জীবন নতুনভাবে ওর মতো করে শুরু করার জন্য। আমার ওর প্রতি শুভকামনা রইল। রুহি। রুবিনা থেমে কিছুক্ষণ পরে আবার বলে, তুমি দেশের বাইরে বলেই তোমায় কিছু বলিনি, কিন্তু এখন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অমিত এখন জেদ ধরে বসে আছে, বিয়ে সে করবেই, আর সেটা হবে এই পরিবারের ছোট্ট মেয়ে, তোমার আদরের বোন আজরিন। অন্যদিকে ভেঙে পড়েছে আজরিন, সবার আদরের মেয়ে আজরিন হোসাইন, যার চোখে বরাবরই অমিত ছিল দুলাভাই।
আজ তাকে নিয়েই হচ্ছে অমিতের বিয়ের পরিকল্পনা। সব কিছু যেন তার কাছে দুঃস্বপ্ন। আজরিন চুপ করে বসে আছে রুবিনার পাশে, মুখে কোনো রং নেই, সমস্ত কিছু তার কাছে বিভ্রান্তিকর। অমিত যে ছিল বড় বোনের হবু বর, আজ সে আজরিনকে চাইছে। এটা কিভাবে সম্ভব? মাহাতাব রেগে আগুন। বোনের এ কথা শুনে কোনো কথা না বলে ওড়াল দিয়ে আসতে চাই বিয়ে বাড়িতে। এইদিকে অমিত কারোর কথা শুনছে না, না মায়ের না ভাবির, এমনকি দেশের বাইরে থাকা বড় ভাইয়ের। সবাই চেষ্টা করছে ওকে বোঝাতে, কিন্তু অমিতের চোখে আগুন, কণ্ঠে জেদ, বিয়ে সে আজ করবেই। এসব দেখে আশঙ্কিক অমিতের দাদির শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট রোগটা ওনার আগে থেকে হলো, আজ তা সীমা ছাড়িয়ে ওনার উপর চেপে বসেছে। শ্বাস নিতে পারছেন না তিনি, কিন্তু কিছু বলতেও চাচ্ছেন। মায়ের এমন করুণ অবস্থা দেখে আশরাফ শিকদার ছুটে আসেন মায়ের কাছে, উদ্বিগ্ন স্বরে বলেন, মা কি হয়েছে তোমার, বলো কি বলতে চাও? আর ডাক দেয় কাজে মেয়ে রহিমাকে, যে অমিতের দাদির দেখাশোনা করে। রহিমা আসলে তিনি তাকে ইনহেলার দিতে বলেন। ইনহেলার নেওয়ার পর অমিতের দাদি কিছুটা স্বস্তি ফিরে পান। কষ্ট করে কাপা কাপা গলেই বলেন, আমার ছুটকু যা চাই তাই হোক, মোজাম্মেল সাহেবের ছোট মেয়েই হবে আমার ছোট নাত বউ। আমি আর কিছু শুনতে চাই না। ছুটকুর জেদ মেনে নে বাবা। আর যদি বউ ছাড়া আমার বাড়ি ফিরি, তাহলে আমাদের পূর্বপুরুষের তিলে তিলে গড়ে তোলা সম্মান আজ মাটির সঙ্গে মিশে যাবে। আমার সহ্য হচ্ছে না আর এই ঝামেলা। আশরাফ শিকদার মাথা নিচু করে বলেন, তোমার কথাই হবে মা, তুমি শান্ত হও, আমি মোজাম্মেল সাহেবের সঙ্গে কথা বলছি। পরে আশরাফ মোজাম্মেল মিয়ার কাছে যান। আশরাফ শিকদার মোজাম্মেল সাহেবকে শান্ত স্বরে বলেন, দেখুন ভাই, দোষ আসলে আপনার মেয়ের, তবে আমি আপনাদের পরিবার বা মেয়ের বড় করাতে কোনো কমতি ছিল তা বলছি না, কিন্তু আপনি তো আমার মায়ের অবস্থা দেখলেন। আমার মা যা বললেন সেটা মেনে নেওয়া ছাড়া এখন আমার আর কোনো উপায় নেই। আমি জানি আমার ছেলের উপর দিয়ে এখন কি যাচ্ছে। ও এই মুহূর্তে মন থেকে ভেঙে পড়েছে, সেটা বাবা হিসেবে আমি ভালোভাবে টের পাচ্ছি। আপনি নিজে থেকে একদিন ওদের সম্পর্কটা চেয়েছিলেন যাতে আমাদের সম্পর্কটা মজবুত থাকে, আর আমিও সেদিন রাজি হয়েছি। আজ আমি দুজনেই জানি এই বিয়েটা না হলে দুটো পরিবার ভেঙে যাবে। আজরিন বিয়ের বয়সে পৌঁছেছে, সে আর ছোট নেই। ওকে বুঝিয়ে বলুন। আপনি বাবা, আপনার কোথায় শেষ কথা হওয়া উচিত। মোজাম্মেল মিয়া দীর্ঘশ্বাস ফেলে বলেন, আপনার কথার খণ্ডন করে কিভাবে? কিন্তু আমার ছোট মেয়ে আর আমার ছেলে, তারা কি বুঝবে? অমিত বসার ঘরে চুপচাপ বসে আছে। পাশ থেকে রনি তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। অমিতের চোখে মুখে এমন এক দৃষ্টিভঙ্গি, মনে হচ্ছে এই মুহূর্তে 10 জন মানুষকে খুন করতেও সে পিছুপা হবে না। ভিতরে ভিতরে ক্রোধে জ্বলছে সে, অথচ বাইরে নিঃশব্দ। রাগ হবে না কেন? 5 বছরের প্রেমে পরিণতি দিতে এসে দেখল তার প্রেয়সী রুহি অন্য কারোর সঙ্গে ঘর ছেড়েছে। তবে এই ঘটনা অমিতের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল না, কারণ সে আগে থেকে রুহির এই গোপন সম্পর্কের কথা জেনে ফেলেছিল। তাই তো তড়িঘড়ি করে 1 সপ্তাহের মধ্যে কাউকে কিছু না জানিয়ে পারিবারিকভাবে বিয়েটার ব্যবস্থা করে। যদিও চারপাশে প্রশ্ন উঠেছিল হঠাৎ অমিত কেন এমন সিদ্ধান্ত নিল, কিন্তু যেহেতু অমিত আর রুহির সম্পর্কটা আগে থেকে পারিবারিকভাবে জড়িয়েছিল, 2 পরিবারও চাইতো তাদের বিয়েটা যেন দ্রুত হয়ে যায়। তাই এ নিয়ে প্রশ্ন উঠলেও তারা আর কথা পারেনি। তবে অমিতের এই হঠাৎ সিদ্ধান্তের জন্য রুহি আর অমিতের মাঝে সেদিন একটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অমিত রুহিকে শুধালো, কেন, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? রুহি অবাক স্বরে বলে, চাইবো না কেন, কিন্তু হুট করে এমন সিদ্ধান্ত? আমাদের তো অনেক পরিকল্পনা আমাদের এই বিয়েটা ঘিরে। আমি জানি তুমি বলেছিলে এমবিএ কমপ্লিট করে বিয়ে করবে, আমি সেটার অপেক্ষাই করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আর না। পড়াশোনা তো বিয়ের পরও করা যাবে, তাই না? আপাতত পরিবার নিয়ে আমাদের বিয়েটা হয়ে যাক, পরে না হয় বড় করে অনুষ্ঠান করব।
বিয়ের প্রথম অনুষ্ঠান তো প্রথম অনুষ্ঠানই, পরে যতই অনুষ্ঠান হোক বিয়ের ফিল কি আর পাবো? তাহলে ছোট করব না, সুন্দরভাবে হবে, খানিকটা বড় করেই হবে, ঠিক আছে? বহু কথা, যুক্তি তর্ক শেষে রুহি রাজি হয়। শুরু হয় বিয়ের প্রস্তুতি। রুহি হাসি মুখে বিয়ের প্রতিটি আচার অনুষ্ঠান সামলাতে থাকে। দেখে মনেই হচ্ছিল না তার মনে কোনো দ্বিধা আছে। অমিত ভাবে, সব ঠিক হয়ে গেছে। যেহেতু আমি চাকরির সুবাদে চট্টগ্রাম আর রোহি পড়াশোনার জন্য ঢাকায়, তাই আমাদের মাঝে এই দূরত্বটাই হয়তো সমস্যা সৃষ্টি করেছে। এখন আবার যখন একসঙ্গে হব সব ঠিক হয়ে যাবে। আমার ভালোবাসার প্রতি আমার এখনো বিশ্বাস আছে। তবে কোথাও না কোথাও অমিতের মনে একটা ক্লেশ রয়েই গেল। সে সময় রুহিকে মুক্ত পাখির মতো ভাবত, যে সারাদিন মনের সুখে খোলা আকাশে উড়ে বেড়াবে, সন্ধ্যা হলে আবার মালিকের বাসায় ফিরে আসবে। কোনো শিকারী শত চেষ্টা করেও তার পাখিকে পোষ মানাতে পারবে না। কিন্তু না, দিন শেষে সে ভুল প্রমাণিত হলো। তবু সে চুপ থাকে, রুহিকে কোনো প্রশ্ন করে না, কারণ সে ভাবে এ নিয়ে প্রশ্ন করে আর ঝামেলা বাড়ি লাভ কি। রুহি তো শেষ পর্যন্ত তারই হচ্ছে, কিন্তু এখন শেষমেশ যা হলো তা কল্পনারও বাইরে। রুহি পালিয়ে গেল। বিয়ের দিন ভোরবেলায় মোজাম্মেল সাহেব ধীর পায়ে স্ত্রী জামিনা খাতুনের কাছে এসে সব কথা খুলে বললেন। কথা শেষ হতে জামিনা খাতুন বিস্ময় হয়ে বলে উঠলেন, আপনি কি বলছেন এসব? আজরিন এখনও মাছের কাঁটা বেছে খেতে শিখেনি, আর আপনি ওর বিয়ের কথা ভাবছেন? দেখতে হয়তো আমাদের মেয়ের বিয়ের বয়সী, কিন্তু মনটা এখনো বাচ্চাদের মতো। আপনি তো আমার থেকে ভালো জানেন আমাদের মেয়ে কেমন। আমার কিছু বলার নেই, তবে আপনার উচিত মাহতাবের সঙ্গে কথা বলা। আমাদের থেকে আজরিন ওর কাছে বেশি মূল্যবান। এই বলে জামিনা খাতুন মোবাইল থেকে মাহাতাবকে কল দেয়। এরপর মোজাম্মেল সাহেব ছেলের সাথে কথা বলে ছেলেকে বোঝাতে শুরু করেন। তোর জন্মের দিন আমি খুশি হতে পারিনি জানিস। আমি চেয়েছিলাম আমার প্রথম সন্তান মেয়ে হোক। শুনেছি মেয়েরা বাবাকে বেশি বোঝে, কিন্তু তোর বড় হওয়া দেখে আমি বুঝেছি বাবাকে বোঝার জন্য ছেলে মেয়ে দর আলাদা করা হয় না। বুঝলে শুধু মেয়েরা না, ছেলেরাও বাবাকে বুঝে। সবটাই মানসিকতার উপর নির্ভর করে। তোদের বাবা হয়ে আমি গর্ব করতাম, কিন্তু রোহির কাণ্ড দেখে মনে হচ্ছে সব ভুল। আজ তুই ছাড়া আমার কেউ নেই। আমি জানি আজরিনকে কেবল তুই বুঝাতে পারবি। ও আমার সবচেয়ে আদরের মেয়ে। এই নিয়ে ওর সাথে আমার কথা বলার সাহস নেই। আমি চাই তুই ওর সঙ্গে কথা বল। শেষ পর্যন্ত মাহতাব রাজি হয়, আর সে আজরিনকেও রাজি করে। এক ভেঙে পড়া পরিস্থিতি মিটে গেল। পরিবারের সবাই আজরিনকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। রোহিত জন্য কেনা বিয়ের পোশাক আর গহনা দিয়ে সাজিয়ে তোলা হয় আজরিনকে। সে যেন নিষ্প্রাণ, কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন চলছে। সবার অজান্তেই ভাগ্য নিজের খেলা খেলে গেছে। যে আজ রুহি নিজ হাতে বেছে বেছে কিনেছে নিজের জন্য, তাও আজ পড়েছে তার ছোট বোন। আজরিনের শরীরে শাড়ি গহনা সব ঠিকঠাক লাগলেও যখন চুড়ি পরতে যায় তখন দেখা যায় তা বড়। রাহি অমিতের ভাইয়ের মেয়ে। সে আসার সময় বিয়ের পরার জন্য কেনা চুড়িগুলো পরেনি, মায়ের ব্যাগে রেখে দিয়েছিল। পরে পরবে বলে সেই চুড়ি আজ পরে আজরিন, যদিও একটু ছোট হয়। এই ছোট ছোট সংকেত যেন নিয়তিরই ভাষা। সব প্রস্তুতি শেষে কাজী সাহেব এসে আজরিনকে কবুল বলতে বলেন, কিন্তু আচমকা আজরিন হাউমাউ করে কেঁদে ওঠে। আমার আম্মু কোথায়? আম্মু না এলে আমি কবুল বলবো না। রুবিনা মাহতাবের স্ত্রী সান্ত্বনা দিতে গিয়ে বলে, আছে তো মা, আছে, এই তো আসবে। ভাবি আছো তো? কাঁদছো কেন? কবুল বলো না, দেরি হয়ে যাচ্ছে তো। কিন্তু আজরিন চোখ মুছতে চায় না। আজরিনের করুণ অবস্থা দেখে রুবিনা তার পাশে দাঁড়িয়ে থাকা খালা শাশুড়ি বলে, খালামণি, আম্মুকে একটু দেখে দেন তো। অন্যদিকে পাশের ঘরে জামিনা খাতুন নিঃশব্দে কান্নায় ভেঙে পড়েছেন। তার বোন এসে বলেন,
আজরিন তোমার জন্য অপেক্ষা করছে। জামিনা বলেন। আমি গেলেও ও ভেঙে পড়বে। আমার চোখের পানি দেখে ও কিছুতেই কবুল বলবে না। বলো তো বোন, এক মেয়ের বাপ কেন আরেক মেয়ে ভোগ করেছে? তার বোন শক্ত কণ্ঠে বলেন। মা তো সব পারে, আজ তোকেও পারতে হবে। নিজেকে শক্ত কর। সবশেষে বোনের সাহসে ভর করে জামিনা মেয়ের কাছে যান। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, কাঁদিস না মা, তুই তো আমার সাহসী মেয়ে। এখন তো তোর মা তোর কাছেই আছে। দেখ কাজী সাহেব কি বলছে, বলে দে কবুল। আজরিন ভেজা কণ্ঠে মায়ের বুকে মুখ লুকিয়ে 3 বার উচ্চস্বরে কবুল বলে ফেলে। বিয়ের সমস্ত রীতিনীতি শেষ হলে বিদায়ের সময় আসে। রুহির সঙ্গে কনে যাত্রী হিসাবে থাকার কথা ছিল আজরিন আর মাহিরার, কিন্তু আজরিনের সাথে এখন কনে যাত্রী হিসাবে যাচ্ছে মাহিরা। মাহিরা আর রাহি আজরিনের সাথে পিছনের সিটে বসে। অমিত একই গাড়িতে থাকলেও আজরিনের পাশে বসেনি, সে ছিল সামনের সিটে। গাড়ি চলতে থাকে আর আজরিন কাঁদতে থাকে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই পাশে। একসময় কান্নার ভারে সে অজ্ঞান হয়ে যায়। মাহিরা ও রাহি ভেবে নেয় সে ঘুমিয়ে পড়েছে। আইনে তাকিয়ে অমিতও ভাবে তাই। আর দীর্ঘশ্বাস ছেড়ে অমিত বলে, বাঁচা গেল। আরেকটু হলে আমি নিজেই ঘুমিয়ে যেতাম ওর নষ্ট রেডিওর গান শুনতে শুনতে। এই গাড়ির বউ হিসাবে যাত্রী হওয়ার কথা ছিল রোহির, কিন্তু ভাগ্যক্রমে বদলে দিল, সম্পর্ক বদলে দিল, সাথে যাত্রীও। শিকদার বাড়ির সামনে যখন গাড়ি থামে তখন পাড়ার মানুষের ভিড়। অমিতের মা দেরি করে না, তাড়াহুড়ো করে পিছনে গাড়ি থেকে নেমে আসে। কোণের গাড়ির সামনে এসে দরজা খুলে আজরিনের ঘোমটা টেনে মুখ ঢেকে দেন। গ্রামের সবাই রুহিকে চেনে, তারা জানে আজ রুহির সাথে অমিতের বিয়ে। এখন যদি দেখে কনে অন্য কেউ, তাহলে এখন তাদের সম্মুখে হতে হবে কেবল প্রশ্ন আর প্রশ্নে। মাহিরা অনেক ডাকাডাকি করেও যখন আজরিনকে জাগাতে পায় না, তখন বোঝে আজরিন ঘুমায়নি, বরং সে অজ্ঞান হয়ে গেছে। পা বাড়িয়ে বাড়ির ভেতরে চলে যাওয়া অমিতকে জাহানারা বিবি তখন পিছন থেকে উচ্চস্বরে ডেকে বলেন, অমিত, বৌমার জ্ঞান হারিয়ে গেছে, হাঁটতে পারবে না। অমিত বিরক্ত মুখে জবাব দিল, তাহলে কি এখন আমি কোলে করে ঘরে আনবো? রনি অমিতের পাশে দাঁড়িয়ে চট করে বলে, আজ অনেক কিছু করেছো নিজের মতো করে ভাই, আর লোক হাসিও না, বউকে তোমাকে আনতেই হবে। রসিকতা করে রনি আরও বলে, তাহলে তুমি যদি বলো আমিও কিন্তু তোমার বউকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যেতে পারি। অমিত কিছু না বলে গাড়ির কাছে ফিরে আসে। জাহানারা বিবিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, সরো। তারপর নিজেই পাজাকোলা করে আজরিনকে বাড়ির ভেতর নিয়ে যায়। অজ্ঞান অবস্থা থেকে ফিরেই আজরিন চারিদিকে তাকিয়ে দেখে কয়েকজন অপরিচিত মুখ তার দিকে বিস্মিত চোখে চেয়ে আছে। তারা তো সবাই বউ দেখে একেবারে হতভম্ব। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে অনেক প্রশ্ন। ঘরের ভিতর ছায়ার মতো নীরবতা। তখনই জাহানারা বিবি দৃঢ় কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আজকে অনেক কিছু ঘটেছে, সবাই ক্লান্ত, মানসিকভাবে ভেঙে পড়েছে। দয়া করে কেউ কোনো প্রশ্ন করে পরিবেশটা আর ভারী করে দিও না। যতটুকু দেখেছো সেটা মেনে নাও। তোমরা যেহেতু বাড়িতেই আছো, সময় মতো ধীরে ধীরে সবটা জানতে পারবে। তার এই কথাতেই ঘরে নেমে আসে চাপা শান্তি। রাত তখন 10টার ঘরে ঘন্টা বাজে। খাওয়া দাওয়া শেষ, প্রায় সবাই যার যার ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু অমিত আর রনি কোথায় যেন গেছে, এখনো বাড়ি ফেরেনি। অমিতকে ফোন করে জাহানার বিবি জিজ্ঞেস করলেন, এত রাত করে কোথায় আছিস তোরা? ওপাশ থেকে অমিত হালকা গলায় উত্তর দিল, এই তো কাছাকাছি আছি। কাছাকাছি আছিস মানে কি? আধা ঘন্টার মধ্যে তোদের ঘরে দেখতে চাই। মনে রাখিস এখন তুই বিবাহিত। তোর বাবা এখনো জানে না তুই ঘরে নেই। ওনার জানার আগেই তুই ঘরে ফিরে আয়। এটা বলে জাহানার বিবি ফোন কেটে দিলেন। এদিকে আজরিনকে কেউ কিছুতেই অমিতের রুমে নিয়ে যেতে পারছে না। তার মন অজানা ভয় আর অস্বস্তিতে ভরে আছে।
তখন অমিতের ভাবি সুরাইয়া এগিয়ে এলেন। অনেক বুঝিয়ে শুনিয়ে স্নেহের গলে সাহস দিয়ে অবশেষে আজিনকে রাজি করালেন। সুরাইয়া রুমে ঢুকে আজিনকে বসিয়ে দিয়ে বলেন, ভয় পেও না, একটু পরেই অমিত চলে আসবে। ভাবো এটা তোমার নিজের রুম, আর তুমি নিজের রুমেই আছো। আজ থেকে তুমি আমার ছোট বোন। আমাদের মধ্যে কোনো জায়ের সম্পর্ক নেই। দরকার হলে আমাকে ডাকবে। তোমার লাগেজ ওই পাশে রাখা আছে, কিছু দরকার হলে নিয়ে নিও। আপু এখন যাই, তুমি বরং ভাইয়াকে নিয়ে ভাবো রাতে ওকে কিভাবে সামলাবে। শুভরাত্রি আমাদের ছোটকুর পিচ্চি বউ। হাসতে হাসতে শেষে কথাগুলো বলে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন সুরাইয়া। একলা রুমে আজরিন। ঘরটা নিস্তব্ধ। বিছানায় গুটিসুটি হয়ে একদম নড়াচড়া না করে বসে আছে সে, ঠিক সেভাবে যেভাবে সুরাইয়া ঘোমটা টেনে বসিয়ে দিয়ে গেছে। তার যেন শরীরের সমস্ত রক্ত জমে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। অমিত আর রুহির সম্পর্ক ছিল প্রায় 5 বছরের, কিন্তু আজিন অমিতকে চোখে দেখেছে মাত্র 2-3 বার। রুহি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ত, আর অমিত ছিল তার 3 বছরের সিনিয়র। তাদের পরিচয় তখন থেকেই, যদিও দুজনের গ্রামের বাড়ি রাজশাহী। অমিত ছোটবেলা থেকে ঢাকার মানুষ, ওখানেই ব্যবসা, বাড়ি গাড়ি সব। পরবর্তীতে তাদের পরিবারও চট্টগ্রামে চলে আসে। রুহিরও ভার্সিটির জীবন থেকেই চট্টগ্রাম থেকেছে। আজিন লাজুক স্বভাবের মেয়ে। তার বোনের প্রেমিক সম্পর্কে যতটুকু জানে সবটাই রুহির মুখ থেকে শোনা। বোনের হবু বরের সঙ্গে তার তেমন কোনো ব্যক্তিগত ভাব ছিল না। বাসায় ফিরল অমিত রনি। জাহানারা বিবি ড্রয়িং রুমে থেকে ছেলেকে ডেকে বলেন, রুমে যাচ্ছিস? অমিত কাঁধ ঝাঁকিয়ে বলল, রুমেই তো যাচ্ছি, না হলে কোথায় যাব? জানি রুমেই যাচ্ছিস, কিন্তু বলে যাস না আজ থেকে তুই বিবাহিত। আজদিন তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আমাদের সম্মান রেখেছি। এই বিয়েটা তোর জেদের ফসল, তাই সম্পর্কটা নিয়ে যেন কোনো জেদ না থাকে। আমি চাই না তোদের নিয়ে কোনোদিন কোনো সমস্যা হোক। আজরিনকে তার প্রাপ্য সম্মানটা দিস। তোর কারণে যদি কোনো দিন আজরিন কষ্ট পায়, আমি সেটা সহ্য করব না। একটু থেমে তিনি অমিতের হাতে একটা ছোট্ট বক্স তুলে দিলেন। এটার মধ্যে ডায়মন্ডের রিং আছে, আজ রাতে ওকে এটা পরিয়ে দিবি। কাল সকালে যেন আমি ওর হাতে রিংটা দেখি। রনি সোফায় বসে চুপচাপ সব শুনছিল, কোনো কথা না বলে অমিত মায়ের হাত থেকে বক্সটা নিয়ে নেয়। রনিকে উদ্দেশ্য করে বলে, এই রনি, আয় তো। রনি পা বাড়াতে না বাড়াতেই জাহানারা বিবি পিছন থেকে বলে ওঠেন, তুই কোথায় যাচ্ছিস? নির্বোধ রনি প্রতিবাক্যে বলে, ভাই তো বললো ওর সাথে যেতে। ভাই বলল মানে? তুই ওর রুমের পানে পা বাড়াবি? রুমে ওর বউ আছে জানিস না? অমিতের পাশের রুমটা খালি আছে, সেখানে গিয়ে ঘুমা। খেয়েছিস তো? খেয়ে এসেছি। আচ্ছা, আমি ভাইয়ের পাশের রুমেই যাচ্ছি। কথাটা বলেই রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, এই ভাই দাঁড়াও না। দু ভাই রুমের দুদিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রনি দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। এই রাতটা কবে আমার জীবনে আসবে? অমিত শান্ত স্বরে বলে, কথা যত কম, জীবন তত সুন্দর। রনি আবার বলে, এখন তো আমার চুপ থাকা ছাড়া গতি নেই। সময় খারাপ যাচ্ছে বলে কথা। রনির রুমটা আগে। সে রুমের সামনে আসতেই দাঁড়িয়ে অমিতের কাঁধে 2টা থাবা মেরে বলে, গুড নাইট ব্রো, আর রাতের জন্য শুভকামনা। অমিত কোনো উত্তর না দিয়ে মোবাইল স্ক্রল করতে করতে হাঁটতে থাকে। রনি দরজা থেকে উচ্চস্বরে ডেকে বলে, এই ভাই। অমিত ঘুরে তাকায়। আমি আসবো? রনি হাস্যোজ্জ্বল মুখে বলে, মানে? তোমার তো অনেক লজ্জা, মনে হলো আমি থাকলে লজ্জা কম পাবা। অমিত চোখ রাঙিয়ে খেপে এসে বলে, তোকে তো। রনি তাড়াতাড়ি দরজা বন্ধ করে ফেলে। অমিত ধীর পায়ে রুমের দরজার পানে এসে দরজা খুলে ভেতরে আসে। ঘুমটার আড়ালে অমিতকে এগিয়ে আসতে দেখে আরজিনের হাত পা কাঁপতে থাকে। অমিত বিছানার দিকে এগিয়ে এসে মোবাইল চার্জে দেয়, তারপর আরজিনকে উদ্দেশ্য করে বলে, এই পিচ্ছি, এইভাবে ঘুমটা টেনে বসে থাকতে হবে না।
এটা 90 দশক না? পোশাক দেখে মনে হচ্ছে ফ্রেশ হও নাই। ফ্রেশ হয়ে আসো। আজিন কোনো প্রতিবাক্য নেই, মাথা নিচু করেই বসে আছে। তারপর একটু সময় যেতেই অমিত বিরক্ত হয়ে বলে, ধ্যাত, তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি। তারপর অমিত রাগে ওয়াশরুমে ঢুকে দরজা ঠাস করে বন্ধ করে নেয়। দরজার শব্দে আজরিন চমকে ওঠে। ওয়াশরুমে অমিত ঢুকতেই আজরিন আস্তে করে ঘুমটা দলে বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সত্যি বিয়ের পর মেয়েদের সৌন্দর্য যেন এক আলাদা দীপ্তি আসে। সত্যি বিয়ের পর মেয়েদের সৌন্দর্যে যেন এক আলাদা দীপ্তি আসে। আজরিনের চোখেও সেই আলো। এদিকে সময় বয়ে চলেছে, আজরিনের সেদিকে হুঁশ নেই। খানিকটা সময় পর ওয়াশরুমের ভেতর থেকে অমিতের দরজার খিলকি খোলার আওয়াজে আজরিনের হুঁশ ফিরে আসে। তাড়াহুড়ো করে সে গায়ের গহনা খুলতে শুরু করে। একে একে গলা, কান, কপালে টিকলি খুলে ফেলে। শুধু হাতে থাকা চুড়িগুলো রয়েছে ছোট ছিল। চুড়িগুলো যে পরতে কয়েকজন মিলে পরিয়ে দিয়েছিল, কিন্তু এখন একা খুলতে গিয়ে আজরিন ব্যর্থ হয় বারবার। চেষ্টার এক পর্যায়ে চোখের কোণে পানি চলে আসে। চুড়ির আঘাতে হাত লাল হয়ে যায়। সে থেমে থাকে না, চুপচাপ কাঁদতে কাঁদতে চুড়িগুলো খোলার চেষ্টা চালিয়েই যায়। বিছানায় বসে অমিত কিছু একটা গভীরভাবে ভাবছিল। ভাবনার জাল ছিঁড়তেই চোখ পড়ে আয়নার দিকে। সেখানে দেখে আজিনের গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। মেয়েটি একা একা চুরি খোলার চেষ্টায় এক প্রকার যুদ্ধ করছে। তার চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ। অমিতের চিত্র বলে, এই অবস্থায় মানবিকতার খাতিরে হলেও তার মেয়েটাকে সাহায্য করা উচিত। কিন্তু সঙ্গে সঙ্গে তার যুক্তিবাদী মস্তিষ্ক বলে, মেয়েটি আমার থেকে অনেক ছোট। খুলতে গেলে কে জানে কিভাবে সে আরো ভাবে। কাউকে ডেকে আনবো নাকি? কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ে তাতে হয়তো হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। সব দ্বিধা দূর করে সে উঠে দাঁড়ায়। মেয়েটির পিছনে গিয়ে হালকা কাশে। চমকে ওঠে মেয়েটি। পিছন ফিরে অশ্রু জমা চোখে তাকিয়ে দেখে অমিত দাঁড়িয়ে। অমিত শান্ত স্বরে বলে, চুরি খুলতে পারো না? আমি একটু সাহায্য করব? আজরিন নিচু গলায় বলে, না ভাইয়া, আমি পারবো। সেই 10 মিনিট ধরে যুদ্ধ করতেছো, চোখের জল নাকের জল একসাথে করে ফেলছো। দাও, আমি খুলে দিচ্ছি। উপায় না দেখে আজরিন হাত বাড়িয়ে দেয়। আজরিনকে দুটো হাত বাড়িয়ে দিতে দেখে অমিত একটু ভারী স্বরে বলে, দুটো হাত একসাথে না দিয়ে একটা করে দাও। আজরিন যেন কথাটা শুনেও শোনেনি। বোকার মতো অপলক তাকিয়ে আছে অমিতের পানে। এক অন্যরকম সুন্দর লাগছিল অমিতকে। সত্য গোসল করা অমিতকে এত কাছ থেকে দেখে আজরিনের বুক ধরফর করতে থাকে। তার এক হাতের চুড়ি খুলছে অমিত, আর অন্য হাতে সে নিজের শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছে আরেকটু হলেই তার দম বন্ধ হয়ে যাবে। অমিত চুড়ি খুলে দিতে দিতে আশঙ্কিক বলে। অমিতের কথা শুনে আজরিন নিজের মধ্যে আসে। মৃদু স্বরে বলে, তখন তো সবাই মিলে পরিয়ে দিয়েছিল, জানতাম না খুলতে এমন কষ্ট হবে। অমিত নিচু স্বরে বলে, অন্যের জিনিস পড়লে মাপের হবে কিভাবে? অমিতের কথাটা আবছা কানে আসতে আজরিন বলে, আপনি কিছু বলেন? না, তেমন কিছু না। বলছিলাম অন্যের সামান্য চুরি পরে যদি এত কষ্ট, ভাবো আমায় জোর করে নিতে গেলে কেমন কষ্ট হবে। আজরিন মনে মনে বলে, ওনাকে জোর করে নিতে চায় কে? জোর করে তো উনি আমায় বিয়ে করলেন, এখন উল্টো আমাকেই দোষী বানাচ্ছে। চুরি খুলতে খুলতে অমিত হঠাৎ চোখ পড়ে আজরিনের হাতের মেয়েটির ভেতর খুব সূক্ষ্মভাবে ছোট্ট করে লেখা এম। কেউ নিখুঁতভাবে না দেখলে বুঝতেই পারবে না এখানেই যে কোনো ইংরেজি বর্ণমালা লেখা। তবে অমিতে এতে কিছু যায় আসে না। এটা কার নামের বর্ণ বা কি? সব চুরি খোলা হলে আজরিন লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তার চোখ ফেটে কান্না আসে। একটা বয়সে এসে মানুষ বুঝে
কান্নার সবচেয়ে নিরাপদ জায়গা হলো ওয়াশরুম। সে ওয়াশরুমের সব ট্যাপ ছেড়ে অঝরে কাঁদতে থাকে, যেন বুকের সব কষ্ট ধুয়ে ফেলতে চায়। কাঁদতে কাঁদতে তার গাল লাল হয়ে গেছে, চোখ ফুলে উঠেছে। নিজের মায়ের ভরা মুখচন্দ্র আয়নায় দেখে আর মনে মনে বলে, মায়াবতী হয়ে কি হবে? এই পৃথিবীতে ভাগ্যবতী হওয়াটা সবচেয়ে জরুরি, যেটা আমি না। কান্নায় গিলতে গিলতে আজিন গায়ে থাকা শাড়িটা খুলে ফেলে। অন্য শাড়িটা পরতে গিয়ে তার মনে পড়ে সে একা শাড়ি পরতে পায় না। তারপরও পরার চেষ্টা করে, কিন্তু সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষমেশ কান্না ধরে রাখতে না পেরে মুখ চাপা দিয়ে কেঁদে ওঠে। অমিত বেলকনিতে বসে ফোন স্ক্রল করছিল। হঠাৎ মনে পড়ে তার মেয়েটা অনেকক্ষণ ধরে ওয়াশরুমে। উদ্বিগ্ন হয়ে ওয়াশরুমে দরজায় গিয়ে টোকা দিয়ে বলে, শুনছো? তুমি ঠিক আছো? আবজা কান্নার স্বরে আজিন বলে, ঠিক আছি। আজিনের কণ্ঠস্বর শুনে অমিত বুঝতে পারে তার কিছু একটা সমস্যা হয়েছে, তাই আবার বলে, কিছুর প্রয়োজন হলে আমাকে বলো। আমার মনে হচ্ছে না তুমি ঠিক আছো। কিছুক্ষণ দ্বিধায় থেকে আজিন বলে, আপনি কাউকে একটু ডেকে দেবেন? এত রাতে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, তুমি আমাকে বলতে পারো। আমি কাপড় পরতে পারছি না। অমিত কিছুক্ষণ চুপ করে, এরপর বলে, তাহলে অন্য কিছু পরো না। আমার কাছে আর কিছু নেই তো। অমিত ভাবনায় পড়েছে। অনেক ভেবে শেষে মনে পড়ে ভাবি সুরাইকে কল দেওয়া যায়। যেই ভাবনা সেই কাজ। সুরাইকে ফোন করে বলে, সুরাইয়া, ওই মেয়ে কাপড় পরতে পারছে না। ঘুমু ঘুমু চোখে সুরাইয়া ফোনের ওপাশ থেকে বলে, কোন মেয়ে? তোর বউ আজরিন? হবে একটা। তাহলে তুই পরিয়ে দেয় না। অমিত বিস্ময়কর স্বরে বলে, আমি? কি বলিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি কাপড় পরাতে পারি নাকি? কেন, খুলতে পারিস যেহেতু এখন পরাতেও পারবি। কথাটা বলেই সুরাইয়া অমিতের মুখের উপর কলটা কেটে দেয়। অমিত মাথার পিছনে চুল হাত দিয়ে নাড়তে নাড়তে নিচু গলায় নিজেকে বলে, সুরাইয়া শেষে এটা কি বলো? আমি কাপড় খুলেছি মানে? তারপর আবার এসব ভাবনা বাদ দিয়ে অমিত মেয়েটাকে কি করবে সেটা ভাবতে থাকে। শেষে তার মাথায় আসে ইউটিউব দেখে শাড়ি পরার পরামর্শ দেওয়া যায়। তারপর আবার ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলে, শুনছো? ওপাশ থেকে আজিন বলে, জি। আমার ফোনটা নাও, ইউটিউবে দেখে পড়ার চেষ্টা করো। হতভম্ব চেহারায় আজিন দরজা একটু খোলে, হাত বাড়িয়ে অমিতের থেকে মোবাইলটা নেয়। তারপর আজিন ইউটিউব দেখে অনেক কষ্টে কোনোভাবে গায়ে শাড়ি জড়িয়ে বেরিয়ে আসে। বাসন্তী রঙের কাপড়ে আজিনকে যেন অন্যরকম লাগছে। অমিত ফুল দিয়ে সাজানো বিছানার ফুলগুলো সরাতে থাকে। আজিনের পানে নজর পড়তেই এক অন্যভাবেই তাকিয়ে থাকে সে। তারপর কি যেন মনে করে নিজের চোখকে সংযত করে নেয় অমিত। অমিত বিছানায় শুয়ে পড়ে। আজিন বিছানার এক কোণে বসে নিজের আঙ্গুলগুলো নিয়ে পায়চারি করতে থাকে। এভাবে আজিনকে অনেকক্ষণ যাবৎ বসে থাকতে দেখে অমিত না বলে পারে না। এভাবে বসে কেন আছো? ঘুমাবে না নাকি? রাত তো অনেক হয়েছে। আজিন অমিতের পানে তাকিয়ে মলিন স্বরে বলে, আমি কি এপাশে ঘুমাবো? তাহলে কি বাইরেই ঘুমাবে? অমিতের প্রতিবাক্যে আজিন আর কথা না পারিয়ে ধীরে সুস্থে শুয়ে পড়ে। কোলবালিশ মাঝখানে রেখে দুজন দুপাশে শুয়ে আছে। অমিত রুমের বাতি নিভিয়ে দেয়। রুমে ডিম আলোয় ছায়া খেলে যায়। অমিত প্রথমবার কোনো মেয়ের সাথে নিজের বেড শেয়ার করছে, তাও নিজের স্ত্রীর সাথে। অথচ অমিতের মনে কিছুই জন্মায় না, বরং বুকের ভিতর একটা শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অজান্তে চোখ বেয়ে পানি পড়ে তার। নিজের মনকে বলে, তুই কাঁদছিস অমিত সিকদার? ছেলেরা তো কাঁদে না, কেউ শুনলে হাসবে। এই রাতের আধার সকাল হলে আলোকে আবার বলিস না যেন আধারে অমিত সিকদারের চোখ বেয়ে জল পড়েছে। ওই চিত্ত তুই জানিস তো, এই অমিত সিকদার কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় তাকে কিছু দেয় না। তাহলে তুই কষ্ট কেন পাচ্ছিস? চিত্ত বলে মেয়েটা আমায় ভালোবাসেনি, এটা তার অপরাধ না, কিন্তু মিথ্যে ভালোবাসা দেখানোটাই ছিল তার অপরাধ। আমি হিরো না যে তাকে অন্য কারো সাথে দেখে নিজের সুখ খুঁজে নিব। আমি ভিলেন, আর আজকে থেকে ভিলেনই থাকব। এভাবেই অন্ধকারে নিজের চিত্রের সাথে কথা বলতে বলতে সে একসময় ঘুমের রাজ্যে হারিয়ে যায়।
অমিত ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হলো, আর তখনই একটা না একটা বিরক্তিকর শব্দে আজিনের মস্তিষ্ক সজাগ হলো। তার চোখে এখনো ঘুম লেগে আছে। সে কয়েকবার এপাশ ওপাশ ফিরে শুতে চেষ্টা করেও ব্যর্থ হয়। শব্দটা যেন তার মাথার ভেতর ঘুরছে। চোখ মেলে সিলিংয়ের পানে তাকিয়ে থেকেও শান্তি পাচ্ছে না। একটু পর ধীরে ধীরে তার বোধ জাগে। এই বিরক্তিকর শব্দ আসছে তার পাশের মানুষটার পান থেকে। বুঝতে পারে এটা মানুষটার নাক ডাকার আওয়াজ। আজিন বিরক্ত হয়ে কানে আঙ্গুল দিয়ে ঢেকে ফেলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। নিজে নিজের সাথে বিড়বিড় করে, সব ছেলেই হয়তো ঘুমের মধ্যে এমন নাক ডাকে। এজন্যই বোধহয় সবাই বলে বিয়ের পর মেয়েরা শান্তিতে রাতে ঘুমাতে পারে না। আগে জানলে তো। বিরক্তিতে ঠোঁট কামড়ে উঠে বসে সে। চোখে মুখে চাপা হাসি এক বদমেজাজি ভাব। ধীরে ধীরে অমিতের পানে এগিয়ে গিয়ে ফিস ফিস করে বলে, আমার ঘুমের 12টা বাজে, উনি কি শান্তি করে ঘুমোচ্ছেন, যেন পৃথিবীর কোনো দায় নেই। কথাটা বলে সে বাম হাতে অমিতের নাকার ডান হাতে মুখ চেপে ধরে। এক মুহূর্তেই অমিত গা ছুড়ে ওঠে, নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে। চোখ খুলে তাকিয়ে দেখে সে এক অচেনা ছায়া তার মুখ চেপে ধরেছে। ডিম লাইটের হালকা আলোয় মুখটা বোঝা যাচ্ছে না। আর অমিত তো ভুলে যায় কেউ একজন আজ রাতে তার পাশের বালিশে আছে। শঙ্কিত উদ্বেগ স্বরে অমিত দুহাতে আজিনের হাত শক্ত করে চেপে ধরে বলে, কে আপনি? বলেই সে আজরিনকে বিছানায় ফেলে তার উপর ঝুঁকে পড়ে। আজিন কিছু বুঝে ওঠার আগে বিছানায় ধপ করে পড়ে যায় আর তাগিদ স্বরে বলতে থাকে, আরে আমি আমি মানে? আজরিন, আপনার বউ। নাম শুনে অমিত থমকে যায়, তবু আজিনের দিকে কড়া দৃষ্টিতে তাকে প্রশ্ন ছুঁড়ে, তুমি আমার মুখ চেপে ধরছিলে কেন? বিড়াল মারছিলাম। বিড়াল মারছিলে? এত রাতে ইয়ার্কি করা হচ্ছে? ইয়ার্কি কেন হতে যাবে? শোনেননি বাসরাতে বিড়াল মারার কথা? তুমি কি জানো এটার মানে? আজকেই জানলাম, আগে তো কখনো বিয়ে হয়নি, আজকেই হলো। তার মুখে এমন সাবলীল উত্তর শুনে অমিত হেসে ফেলতে গিয়েও সংবরণ করে। তাহলে তোমার যুক্তি? লোকেরা বলে বিয়ের পর স্বামীরা বউয়ের বিড়াল হয়ে যায়, আর যখন সেই স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে বউরা ঘুমোতে পারে না, তখন তারা স্বামীর নাক মুখ চেপে ধরে। এটাই হলো বিড়াল মারা। আমি তো শুধু রেওয়াজ মেনে চলেছিলাম। অমিত বিরক্তি নিয়ে বলে, তুমি এত রাতে আমার নাক মুখ চেপে ধরে আমায় মারার চেষ্টা করে এখন ঠাট্টা করো? আমি ঠাট্টা করিনি, আমি শুধু আপনাকে ঘুম থেকে তোলার ছোট্ট একটা চেষ্টা করলাম। আপনি এত জোরে নাক ডাকছিলেন যে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। অমিত বিরক্ত মুখে বলে, আমি কখনোই নাক ডাকি না, মিথ্যে বলো তুমি। তাহলে হয়তো আজ প্রথম আমার হাত ছেড়ে দিন। আপনার শক্তিতে আমার হাতে হাড় হয়তো চ্যাপ্টা হয়ে গেছে। অমিত এবার খেয়াল করে যে সে মেয়েটার উপর ঝুঁকে আছে আর তার হাত শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ করে কিছুটা অপরাধ বোধ হয় তার। হাত ছেড়ে দিয়ে সে সরে আসে। আজিন উঠে বসে বলে, তুমি অনেক কথা বলো। আজরিন নাক সিটকে হালকা হেসে নিজের জায়গায় শুয়ে পড়ে আর বলে, আপনিও। অমিত তার কথা বাড়ে না, শুয়ে পড়ে চুপচাপ। মনে মনে ভাবে, এই মেয়ে তো আস্ত এক রহস্য। জোর করে বিয়ে করেছি বলেই হয়তো এখন একটু করে প্রতিশোধ নিচ্ছে। সাবধানে থাকতে হবে। ভোর রাত, বাইরে ঠান্ডা হাওয়া, রুম এসির বাতাসে আরও শীতল। শীত থেকে বাঁচতে ঘুমন্ত আজিন অমিতের গায়ে জড়িয়ে থাকা কম্পিউটার নিজের গায়েও জড়িয়ে নেয়। অন্ধকারে কেটে আলো ফোটে। সে আলোকে কেউ আটকে রাখতে পারে না। ভোরের আলো রুমটাকে মৃদু আলোয় জাগিয়ে তোলে। অমিত অপর পাশে ঘুমিয়ে আজিনের পানে, আর আজিন এলোমেলো চুল তার শান্ত নিষ্পাপ ঘুমিয়ে আচ্ছন্ন মুখখানি ঢেকে রেখেছে। নতুন ভোরে দুই অচেনা মানুষ ঘুমের মধ্যে একটু একটু করে চেনা হয়ে উঠছে। নিঃশব্দ নিস্তব্ধতার মধ্যে অমিত ঘুমন্ত অবস্থায় এক ভয়াবহ দুঃস্বপ্নে আটকে যায়। স্বপ্নে সে এক ভয়ঙ্কর ভূতের সঙ্গে লড়াই করছে। গা ছমছমে পরিবেশ, রক্তচক্ষু ভূত আর এক
অদৃশ্য আতঙ্ক। এক পর্যায়ে আতঙ্কে তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়। তখন আশঙ্কিক ঘুম ভাঙতে সে চোখের সামনে দেখতে পাই এলোমেলো চুলে মুখের অর্ধেক ঢাকা আজরিনকে। দৃষ্টিটা ঝাপসা থাকলেও আতঙ্কে গলা শুকিয়ে অমিত চিৎকার করে ওঠে। ভূত! সোজা হয়ে উঠে বসে পড়ে সে। অমিতের চিৎকারে ঘুমন্ত আজরিনও আটকে ওঠে, অমিতকে জড়িয়ে ধরে। চোখে ঘুমার মুখে ভয়ের চাপ নিয়ে বলতে থাকে, ভূত ভূত। অপ্রস্তুত অমিত বিরক্ত হয়ে বলে, এই মেয়ে কি করছো? ছাড়ো আমায়। আজরিন ভীত স্বরে তখন বলতে থাকে, ও ভূত ভূত। অমিতের বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁপতে থাকে। অমিত ধৈর্য হারিয়ে ওর হাত ছাড়তে ছাড়তে বলে, আরে ভূত নেই, কিছু নেই, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আজরিন ধীরে ধীরে অমিতের থেকে সরে আসে। তখনও মুখে ভয় জমে আছে। অমিত বলে ওঠে, কই ভূত? আজরিন পাল্টা প্রশ্ন করে, আপনি জানেন, আপনিই তো ভূত বলে চেঁচাচ্ছিলেন। অমিত সন্দেহের সুরে বলে, আমি চেঁচালাম আর তুমিও সুযোগ পেয়ে আমায় জড়িয়ে ধরলে? আজরিন ঠোঁট ফুলিয়ে মিথ্যাবাদী হয়ে বলে, ভূত দেখলে মানুষ ভয় পায় নাকি? আর আপনাকে জড়িয়ে ধরার শখ আমার নেই, ভয়েই ধরেছিলাম। অমিত, তুমি ভূত দেখেছিলে? আজরিন লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, না, আপনি দেখেছেন। অমিত ভুরু কুঁচকে বলে, কই ভূত? আজরিন মাথা তুলে অমিতের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে, সত্যিই তো আপনি দেখেছেন, আমি তো দেখিনি। এখন আবার আপনি আমায় জিজ্ঞেস করছেন? অমিত ঠাট্টার স্বরে বলে, আয়নায় গিয়ে নিজেকে দেখো, তখন বুঝবে কার কথা বলছি। আজরিন মুখচন্দ্র সংকুচিত করে বলে, আয়নায় মানে? হঠাৎ অমিত খেয়াল করে আজরিন তার কম্পিউটারের ভেতর। অমিত চমকে বিস্ময়কর স্বরে বলে, এই তুমি আমার কম্পিউটারের ভেতরে কেন? আর মাঝখানের বালিশটা কোথায়? আজরিন শান্ত গলায় বলে, আপনার অন্য পাশে দেখুন। এটা ওখানে গেল কিভাবে? এ জানে, আপনি হয়তো ঘুমের মধ্যে সরিয়ে ফেলেছেন। অমিত বিস্ময়কর হয়ে বলে, আমি? সবকিছুর দায় আমার উপর চাপাবেন না। আমি যদি সরাতাম, নিজের পাশে রাখতাম, ঝগড়া করবেন না। আপনিও সরাননি, আমিও সরাইনি, তাহলে নিশ্চয়ই ভূতই সরিয়েছে। অমিত হাস্যরসিক স্বরে বলে, আমি যে ভূত দেখেছি সেটা তুমিই ছিলে। আজরিন অপমানে হতচকিত হয়ে বলে, আমি ভূত? অমিত বলে ওঠে, তুমি ঘুমন্ত অবস্থায় কখন নিজেকে দেখেছো? তোমায় ভূত বললেও ভূতের অপমান হবে। হয়তো ঘুমন্ত অবস্থায় তোমায় দেখলে ভূতও ভয় পায়। আপনি তো দেখি মেয়েদের মতো ঝগড়া করেন। আর তুমি? মুখ তো দেখতে নিষ্পাপ বাচ্চাদের মতো, কিন্তু ঝগড়ায় উকিলদেরও হার মানাবে। আজরিন হেসে ফেলে। অমিত জিজ্ঞেস করে, কি হলো, হাসছো কেন? এই তো সত্যি কথা বলে ফেললেন, আমি নিষ্পাপ বাচ্চা। কথার কথা ছিল। তাই নাকি? আপনি নিজেও তো এখন বাচ্চাদের মতো ঝগড়া করছেন আমার সঙ্গে। অমিত কঠিন স্বরে বলে ওঠে, ঠিক আছে, ধরলাম আমি বালিশ সরালাম, কিন্তু তুমি কেন সীমা লঙ্ঘন করে আমার কম্পিউটারের ভেতরে এলে? আজরিন বিনয়ী স্বরে বলে, ঠান্ডা লাগছিল আর ঘুমের মধ্যে বুঝতেই পারিনি কখন ঢুকে পড়েছি। অমিত কঠিন গলায় আবার বলে, প্রথমবার তাই কিছু বললাম না, এরপর যেন এমন না হয়। বিছানায় জায়গা দিয়েছি, সেটা নিয়েই খুশি থাকো, এর বেশি কিছু আশা করো না। এই বলে কম্পিউটার সরিয়ে অমিত বিছানা ছাড়ে এবং ওয়াশরুমে ঢুকে পড়ে। আজরিন চুপচাপ তাকিয়ে থাকে অমিতের চলে যাওয়ার পানে আর নিচু গলায় ফিসফিসিয়ে বলে, বাপ রে বাপ, কি ঝগড়ুটে বেটা। মেয়ে হলে কে জানে কি হতো। ঠিক তখনই তার চোখ পড়ে নিচের কবজির দিকে। দেখে সেখানে কালচে দাগ, একটা নয় দুটো হাতেই। রক্ত জমে গেছে যেন। হতভম্ব হয়ে ভাবে, এগুলো হলো কিভাবে? পরক্ষণে মনে পড়ে গতরাতে অমিত তার হাত শক্ত করে অনেকক্ষণ ধরে রেখেছিল। সেই শক্ত করে ধরে রাখার চাপ রাতে বোঝা যায়নি, কিন্তু এখন স্পষ্ট। আজরিন অস্থির হয়ে ওঠে। এই দাগগুলো লুকাবে কিভাবে? রুম থেকে বের হলে যদি কেউ দেখে, কি ভাববে? পরের দিন সকালে হালকা টোকা পড়ে দরজায়। বাইরে থেকে শ্রেয়ার ডাক। আজরিন ভাই, উঠছো তোমরা? জি আপু।
আজরিন তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ায়। সুরাইয়া হাসি মাখা মুখে বলে। নাস্তা খেতে আসো। আজিন একটু অবাক। নাস্তা এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি। ঘড়ি দেখছো কয়টা বাজে? কয়টা? রুমে ঘড়ি আছে, তাকাও তো একবার। আজিন মাথা নেড়ে রুমের চারপাশে তাকালে দেওয়ালে থাকা ঘড়িটার পানে চোখ পড়ে। দেখে ঘন্টার কাঁটা 8টা ছুঁই ছুঁই করছে। লজ্জিত বিনয়ী স্বরে বলে, সরি আপু, বুঝতে পারিনি। সুরাইয়া হাসে, গাল টেনে বলে। তারপর সুরাইয়া রুমে একবার চোখ বুলিয়ে নেয়, বলে, ভাই কোথায়? দেখছি না তো। উনি ওয়াশরুমে। আর আপু, আপনি কি শাড়ি পরাতে পারেন? আমি পারবো না কেন? সুরাইয়া এক নজর আজিনের উপর থেকে নিচ পর্যন্ত দেখে। ওরে বাবা, তোমার শাড়ির যা অবস্থা, 2 কদম হাঁটলেই পেঁচিয়ে পড়ে যাবে। আমি ঠিক মতো পড়তে পারি না তো। কাল রাতে ভাইয়ার মোবাইল থেকে ইউটিউব দেখে কোনোভাবে পড়েছি। ভাইয়া? কোন ভাইয়া? অমিত ভাইয়া। সুরাইয়া মাথায় হালকা ঠুসি মেরে বলে, ধুর বোকা, অমিত তোমার স্বামী, ওকে কেন ভাইয়া ডাকো? তবে ঠিক আছে, প্রথম প্রথম এমন হয়। চলো আমি শাড়ি পরিয়ে দিই। দুজন রুমের ভিতর আসে। শাড়ি পরানো প্রায় শেষের পানে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অমিত। মাথায় ভেজা চুল মুছে তোয়ালে দিয়ে, কালো টি শার্ট, কালো প্যান্ট, বেশ স্মার্ট লাগছে তাকে। হঠাৎ চোখ পড়ে তার। সুরাইয়া আজিনকে শাড়ি পরাতে ব্যস্ত। অমিত হক চুকিয়ে যায়। ও সরি। পিছন ফিরে আবারও ওয়াশরুমের ভিতর যেতে উদ্যত হয়। সুরাইয়া বলে, যেতে হবে না, কাজ শেষ। আর আমার সামনে এত ইনোসেন্ট সাজতে হবে না, ঢং করো না। হেসে বেরিয়ে যায় সুরাইয়া। যাওয়ার সময় বলে, আজরিন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। ঘণ্টাখানেক পর সুরাইয়া রাহিকে পাঠায় আজিনকে নিয়ে আসতে। সঙ্গে যায় মাহিরাও। আজিন তখনও রুমে একা। অমিত আগেই বেরিয়ে গেছে, কিন্তু আজিন চিন্তায় আছে কিভাবে তার হাতের দাগগুলো লুকাবে। এক হাতে না হয় আঁচল দিয়ে ঢেকে রাখবে, কিন্তু আরেক হাত। এরই মাঝে রাহি এসে তার হাত ধরে নিয়ে যেতে থাকে ড্রয়িং রুমের পানে। নাস্তার টেবিলে সবাই বসে আছে। আজিনকে আসতে দেখে সবার আগে নজরে আসে জাহানারা বিবির। এসো মা, তোমার জন্যই তো বসে আছি। তুমি আমার আর অমিতের মাঝখানে বসো। আজিন বসে পড়ে। নাস্তা করা শুরু হয়। অমিতের ডান পাশে আজিন আর বাঁ পাশে রনি। আচমকা জাহানারা বিবি চোখ আটকে যায় আজরিনের হাতে। ও মা, তোমার হাতে কি এটা দাগ? আজিন ঘাবড়ে যায়, ধীরে বলে, ব্যথা পেয়েছি। সুরাইয়া অবাক হয়ে বলে, ও মা, কেমন করে ব্যথা পেলে? কাল তো কিছু দেখিনি। অমিত এসব শুনে খানিকটা হতবাক। সেও তো জানে না এই দাগ কিসের। অনেকক্ষণ যাবৎ সুরাইয়া আর জাহানারা বিবিকে এ নিয়ে পড়ে থাকতে দেখে অমিত বিরক্ত হয়ে বলে, খেতে এসেছো না? খাও না চুপচাপ। এই সামান্য একটা দাগ নিয়ে এত আলোচনা করার কি আছে? তার তীব্র কণ্ঠে সবাই থেমে যায়। কিছুক্ষণ চুপচাপ কাটে। নাস্তা খাওয়ার শেষের দিকে জাহানারা বিবি আবার বলে, দেখি মা, তোমার বাহারটা। আজিন সংকোচে পড়ে যায়। তার বাঁ হাতেও তো একই দাগ, তবুও অনিচ্ছা সত্ত্বেও হাতটা এগিয়ে দেয়। আসলে জাহানারা বিবি খুঁজছেন গতরাতে অমিতের দেওয়া ডায়মন্ড রিং, কিন্তু আঙ্গুল খালি। বিস্ময়কর হয়ে জিজ্ঞেস করে, তোমার রিং কোথায়? আজিন বিস্ময়ে তাকায়। রিং? হ্যাঁ, অমিত তোমায় কাল রাতে রিং দিয়েছে, তাই না? আজিন এক ঝলক অমিতের পানে তাকায়, তারপর জাহানারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ দিয়েছে তো। অমিত অবাক, সে তো রিং দেয়নি। মেয়েটা মিথ্যা বলল। জাহানারা সন্দেহের চোখে তাকিয়ে বলে, তাহলে আঙুলে নেই কেন? আজিন একটু ভেবে উত্তর দেয়, সকালে ফ্রেশ হওয়ার সময় খুলেছি, পরে পড়তে ভুলে গেছি। জাহানারা বিবি অন্য কথা বলার জন্য মুখ খুলবে, তখনই তার নজর আবার আজিনের বাঁ হাতের পানে। ও মা, এই হাতেও একই দাগ। সুরাইয়া চমকে বলে, এই হাতেও? আজিন এবার কিছু বলতে পারে না, চুপ থাকে। সুরাইয়া পরিস্থিতি সামলে বলে, আরে মা, আপনিও না, হয়তো প্রথমবার চুরি পরার জন্য এমন হয়েছে। মেয়েটাকে একটু শান্তিতে খেতে দিন না। জাহানারা বলেন, তুমিও নাজরিন, নাস্তার পর আমার রুমে এসো, ঔষধ দিয়ে দিব। আর এমন হলে চুরি পড়তে হবে না। অন্যদিকে রনি খোঁচাতে থাকে অমিতকে, বলে, কি ভাই, সামথিং রং? কিসের দাগ?
অমিত গম্ভীর স্বরে নিচু গলায় বলে, চুপ করে নাস্তা করো। আমি কি করে জানবো? ওকে ওকে, আমি চুপ, তবে পরে বলতেই হবে। নাস্তা শেষে জাহানারা বিবি আজিনকে নিয়ে যান তার সাথে। মাহিরা রাহিও সঙ্গ দেয়। ড্রয়িং রুমে সুরাইয়া আর রনি একে অপরের চোকাচুকি করে অমিতকে নিয়ে। রনি বলে, ভাই এখন তো কেউ নেই, এবার বলো আজরিনের হাতের দাগগুলো কিভাবে হলো? অমিত বিরক্ত হয়ে বলে, তোরা যা ভাবছিস তেমন কিছু না। সুরাইয়া বুঝে যায় অমিত রেগে যাচ্ছে। সে কিচেনে চলে যায় চুপচাপ। অমিত এবার রনিকে বলে, রনি, তোকে বলি, কাল থেকে তুই দেখি সব বেশি কথা বলছিস। আর তুই ভোরে আব্বুর সাথে চট্টগ্রাম চলে গেলি না কেন? আমি তো যেতেই চেয়েছি, খালু নেননি। তুমি এদিকে একা সামলাতে পারবে না। তাহলে তোকে যেই কাজে রাখা হয়েছে সেটা কর না, আমার পিছে লাগিস না। আর মনে রাখিস আমি তোর বড় ভাই। ভাই ঠান্ডা হও, রাগ করো না, মজা করছিলাম। মজা করবি ঠিক আছে, কিন্তু সীমা ছাড়াবি না। চল রুমে যাই, গেম খেলবো। কোন রুমে? কাল যে রুমে ছিলি। না ভাই, তোমার রুমেই চলো, কাল রাতে ওই রুমে ঘুম আসেনি। আমার রুমে গেলে যদি ওই আজব মেয়েটা হুট করে রুমে ঢুকে পড়ে, আমি চাই না কেউ গেম খেলার সময় ডিস্টার্ব করুক। তাহলে কি আর করা, তুমি যেভাবে বলো সেভাবেই চলি। শত হলেও তুমি আমার বড় ভাই। এ বলে দুভাই হেসে রুমের দিকে পা বাড়ায়। দুজনে চুপচাপ শুয়ে পাবজি খেলছিল। ঘরের নিস্তব্ধতা মাঝে মাঝে মোবাইলের শব্দে ভাঙছিল। হঠাৎ খেলার এক পর্যায়ে রনি বলে ওঠে, ভাই একটা জিনিস খেয়াল করছো? তুমি নিজের জিনিস কাউকে ধরতেও দাও না, অথচ এখন তোমার বিয়ের একদিনও হয়নি রুমটাই ছেড়ে দিলে একটা মেয়েকে, যে কিনা তোমার থেকে বয়সে 7-8 বছরের ছোট হবে। অমিত চোখ সরিয়ে শান্ত গলায় বলে, তুই বেশি ভাবছিস। এই রুমটা আমার কখনোই নিজের মনে হয়নি, এখানে আমি থাকিও না, তাই এই রুমটা সবার জন্য উন্মুক্ত। রনি খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলে, ভাই জানো, কাল রাত থেকে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়, কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করিনি। জানি তোমার ভিতরে কি ঝড় চলছে, তবুও তোমাকে দেখে কিছুই বোঝা যায় না। এতটা স্বাভাবিক থাকতে পারা কিভাবে? অমিত একটুখানি হাসে, তাতে ক্লান্তি মিশে থাকে। আমি পুরুষ, শিকদার বাড়ির ছোট ছেলে। তার চেয়ে বড় কথা, আমি একজন ভার্সিটির টিচার। রনি হেসে ফেলে, সেটাই তো ভাই, তোমাকে টিচার ভাবলে হাসি পায়। তোমার মধ্যে ওই শিক্ষকের গাম্ভীর্য তো দেখি না। পাবজি খেলতে খেলতে ভাবি তোমার স্টুডেন্টরা যদি তোমাকে এইভাবে দেখে, আমি শিওর তোমাকে ভার্সিটি থেকে তাড়ানোর জন্য ওরা আন্দোলনে নামবে। তুই অনেক কথা বলছিস, চুপ কর, খেলায় মন দে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর অমিত হঠাৎ বলে, রনি, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সোজা উত্তর দিবি। বলো কি? তুই তো প্রায়ই আমার সঙ্গে ঘুমাস, কখনো শুনেছিস আমি ঘুমে নাক ডাকি? না তো, হঠাৎ এই প্রশ্ন কেন? রাতে ওই আজব মেয়েটা আমার নাক মুখ চেপে ধরেছিল, বলল আমি নাকি ঘুমে নাক ডাকি। ও ঘুমাতে পারছে না। রনি হতবাক হয়ে বলে ওঠে, কি আরজিন এটা করলো? ভাই মেয়েটা ঠিকই করেছে, ঘুমের ব্যাঘাত কেউ সহ্য করতে পারে না। মানে আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম, আর তুই বলছিস ঠিকই করেছে? ঘুম এমন জিনিস ভাই, যার জন্য মানুষ মানুষকে খুন করতে পারে। ঘুমের ব্যাঘাত মানা যায় না। তুই বলতে চাচ্ছিস আমি সত্যি নাক ডাকি? না, আমি সেটা বলিনি। তবে তোমার কি সর্দি হয়েছে? অনেক সময় সর্দি থাকলে ঘুমের নাক দিয়ে শব্দ হয়। রনির কথাই অমিতের মনে পড়ে। গত রাতে রুহির কথা ভাবতে ভাবতে তার চোখ ভিজে গিয়েছিল, সঙ্গে তার নাকও যেন বন্ধ হয়ে গিয়েছিল। বুঝতে পারে আজিন আসলে মিথ্যা বলেনি, হয়তো এজন্যই কাল ঘুমে নাক ডেকেছে। হঠাৎ এসব ভাবনা মাঝে তার মন চলে যায় আজিনের পানে। মন বলতে থাকে, আচ্ছা, নাস্তা করার সময় যে মেয়েটার হাতে দাগগুলো দেখলাম, এমনটা তো নয় আমি যে কাল রাতে ভুল বুঝে মেয়েটাকে হাত চেপে ধরলাম তার দাগ? এমনটাই হবে নিশ্চয়। অমিতের এরকম নীরবতায় রনি আবার বলে ওঠে, এই ভাই চুপ কেন? কি ভাবো? কি আর বলবো, মেয়েটা যখন শাড়ি পরতে পারছিল না, কান্না করছিল, তখন মনে হলো সে একটা অসহায় বিড়াল। আর মাঝরাতে
যখন আমার উপর ঝাঁপিয়ে পড়ল তখন মনে হলো একটা হিংস্র বাঘিনী। বুঝলি ননি, মেয়েটাকে ছোট মনে করে ভুল করেছিলাম। রনি হেসে ওঠে। হবে না, বাঘিনী ঘুমের ডিস্টার্ব করলে মানুষই বাঘ হয়ে ওঠে। অমিত হঠাৎ উত্তেজিত গলায় বলে। তুই জানিস মাঝপথে থেমে যায়। রনি মুখ গম্ভীর করে চেয়ে থাকে আর বলে, কি বলতে চাচ্ছ? থেমে গেলে কেন? অমিতের চোখ থেকে আলো নিভে যায়। মলিন গলেই বলে, কিছু না। রনি কাঁধে হাত রাখে। তুমি রুহির কথা বলতে চাচ্ছিলে, তাই না? অমিত চোখ বড় করে রাগে বলে ওঠে, ওই মেয়ের নাম আর কখনো আমার সামনে উচ্চারণ করবি না। ভুলে যাবে? তুমি ভাবো মেয়েটার নাম তোমার সামনে কেউ না নিলেই সব মুছে যাবে? কাল থেকে আমি তোমার মধ্যে সেই আগের অমিত ভাইকে খুঁজে পাই না। তুমি এখন চুপচাপ পাথরের মতো হয়ে গেছো। ভাই, সত্যি করে বলো তো, তুমি কি এই বিয়েতে খুশি, নাকি রুহির উপর প্রতিশোধ নিতে ওর বোনকে ব্যবহার করলে? অমিত থম ধরে থাকে। এরপর গলায় তীব্র তিক্ততা নিয়ে বলে, আর এসব বললে আমি জানি না আমি কি করে বসবো। আমাকে আমার মতো থাকতে দে রনি। অতীত নিয়ে আমি আর কিছু শুনতে চাই না। তুই যদি সত্যি আমার কাছের বন্ধু অথবা ভাই হোস তাহলে এসব নিয়ে সামনে আর কথা তুলবি না। এ কথা বলে খেলা বন্ধ করে এসে পাশ ফিরে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ফেলে, যেন নিজের মধ্যে পালিয়ে যেতে চায়। রনি মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। কিছুটা সময় পর দেখে অমিত নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে। মানুষ যখন বাস্তবকে এড়াতে চায় তখন ঘুমাই হয় ঘুমিয়ে হয় একমাত্র মুক্তি। রনি আর কিছু বলে না। পাশে শুয়ে মোবাইল স্ক্রল করতে করতে সেও ঘুমিয়ে পড়ে। হয়তো কাল রাতে ভালো ঘুম হয়নি বলে এখন সেও ঘুম। দুপুর গড়িয়েছে অনেকটাই। সবাই দুপুরে খাওয়ার আয়োজন প্রায় শেষ, কিন্তু জাহানারা বিবি সকাল থেকে চোখে পড়ছে না রনি আর অমিত। কিচেনে আর ড্রয়িং রুমে ঘোরাঘুরি করতে থাকা সুরাইকে জিজ্ঞেস করেন তিনি, বৌমা, রনি আর অমিতকে সকাল থেকে দেখি না, কোথায় গেল ওরা? তুমি কি কিছু জানো? সুরাই একটু ভেবে বলে, সকালবেলা নাস্তা করে দুজনকে দেখি রনির রুমের পানে যেতে, এরপর আর দেখিনি। এখনো বাইরে বের হয়নি বোধহয়। জাহানারা বিবি উদ্বিগ্ন কণ্ঠে বলেন, কি করছে দুজনে? গিয়ে দেখি। লাঞ্চ করবে না নাকি? বলে তিনি সোজা রওনা দেয় রনির রুমের পানে। এদিকে মাহিরা এসে সুরাইয়াকে বলে, আন্টি, ফুপি আপনাকে রুমে ডাকছে। সুরাইয়া মৃদু স্বরে বলে, চল দেখি কেন ডাকছে। দুজন রওনা দেয় অমিতের রুমের পানে। রনির রুমে এসে জাহানারা বিবি দেখেন অমিত আর রনি গভীর ঘুমে অবচেতন। এই দৃশ্য দেখে তিনি উঁচু স্বরে বলে ওঠেন, এই, তোরা এখনো ঘুমাচ্ছিস এই অবেলা? সবাই খেতে বসবে তো, তোরা খাবার খাবি না নাকি? অমিত আধো নিদ্রায় বলে, কি হলো মা, এত চেঁচাচ্ছ কেন? ফ্রেশ হয়ে আসছি, তুমি এখনই যাও। ঠিক আছে, আমি যেন 5 মিনিটের মধ্যে তোদের ড্রয়িং রুমে দেখি। এই বলে তিনি চলে যান। কিছুক্ষণ পরে অমিত আর রনি এসে বসে, কিন্তু সবাই অপেক্ষায় সুরাইয়া আর আজিনের। অমিত মোবাইলে ব্যস্ত। হঠাৎ দাদির কথা মনে পড়ে। সে জাহানারা বিবিকে উদ্দেশ্য করে বলে, মা, দাদি কোথায়? সকালেও তো নাস্তা করতে এলেন না। জাহানারা বিবি হালকা কণ্ঠে বলেন, ওনার শরীরটা ভালো না রে, রহিমা ওনার খাবার রুমে দিয়ে আসে। এই সময় আজিন আর সুরাইয়া এসে হাজির। জাহানারা বিবি তাদেরকে দেখে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলে ওঠে, এই তো, ওরাও এসে গেছে। রনি আজিনের পানে তাকিয়ে চমকে যায়। আজিনের গায়ে কালো রঙের নতুন শাড়ি। তাকে দেখে মনে হচ্ছে যেন রূপকথার কোনো চরিত্র। সে নিচু গলায় অমিতকে বলে, ভাই, তোমার বউকে তো একটু দেখো। অমিত বিরক্ত গলায় বলে, আমার বউ করিস না তো। তোর মন চাইলে তুই দেখ না, আমার কোনো ইন্টারেস্ট নাই। রনি মুচকি হেসে বলে, তোমার রুহি সুন্দর হতে পারে, কিন্তু আজরিন সে তো মায়ের এক অপূর্ব প্রতিচ্ছবি। আমি যদি তাকে দিতাম নিজের সবটা দিয়ে আগলে রাখতাম। অমিত তখনও চোখ তুলে তাকায় না, বরং রনিকে ক্ষিপ্ত নিচু স্বরে বলে, চুপ কর, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো।
সবাই খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে। খাওয়ার একটা সময় জাহানারা বিবি অমিতকে জিজ্ঞেস করেন, তুই ভার্সিটি থেকে কতদিনের ছুটি নিয়েছিস? অমিত একটু হকচকিয়ে বলে,